একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমলাতন্ত্রের কার্যাবলী নিয়ে। আমলাতন্ত্রের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্র একটি অপরিহার্য প্রতিষ্ঠান, আর আমলাতন্ত্রের ভূমিকা প্রশ্নাতীত ও অপরিহার্য। বর্তমানকালে প্রতিটি রাষ্ট্রের সরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য সর্বতোভাবে আমলাতন্ত্রের উপর নির্ভরশীল। শুধু ধনী দেশ নয়, দরিদ্র দেশগুলো আমলাতন্ত্রের মতো বিশাল দক্ষ বাহিনী লালন করে। এ বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, প্রশিক্ষণপ্রাপ্ত ও টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন। সরকারের কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য আমলাতন্ত্রের গুরুত্ব ও কার্যাবলী বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমলাতন্ত্রের কার্যাবলীর প্রথম যে কার্যাবলী সেটি হলো সরকারি আইন ও নীতি কার্যকর করা। সরকার রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করতে গিয়ে নানা ধরনের আইন প্রণয়ন করে, আর সে আইনগুলো বাস্তবায়ন করাই হলো আমলাদের প্রধান কাজ। আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত রায় বাস্তবায়ন আমলাতন্ত্রের মৌলিক কাজ। এসব বাস্তবায়নের মাধ্যমে আমলাতন্ত্র তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এবং দৈনন্দিন কর্মপ্রবাহ সচল রাখে। দ্বিতীয় যে কার্যাবলী সেটি হলো আইন প্রণয়ন। সাধারণত আইন প্রণয়ন করে আইন পরিষদ, কিন্তু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়নের আগে আইনের খসড়া বিল আকারে সংসদে তোলার জন্য প্রয়োজনীয় কাজ আমলারা করে থাকেন। আমলাদের দ্বারা প্রস্তুতকৃত খসড়া বিল রাজনৈতিক নেতারা সংসদে উত্থাপন করেন। রাজনৈতিক নেতৃত্ব ও অনভিজ্ঞতার কারণে আইনের খুঁটিনাটি পরীক্ষা করে দেখতে পারেন না, ফলে আমলাদের আইন প্রণয়ন কাজে অংশ নিতে হয়। তৃতীয় যে কার্যাবলী সেটি হলো ধারাবাহিকতা বজায় রাখা। আমলাতন্ত্র সরকারি কাজে ধারাবাহিকতা বজায় রাখে। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। রাজনৈতিক উত্থান পতনের ফলে ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাছাড়া নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত দৈনন্দিন কার্যাবলী আমলাতন্ত্র করে থাকে। আমলাতন্ত্র এ মধ্যবর্তী সময়ে প্রশাসন যন্ত্রকে সচল রেখে কাজের ধারাবাহিকতা রক্ষা করে। চতুর্থ যে কার্যাবলী সেটি হলো রাজনৈতিক প্রশাসকদের পরামর্শ দান। রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রের জন্য সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়ন করে, কিন্তু এসব নীতি প্রণয়নে আইনগত ও পদ্ধতিগত পরামর্শ দেন আমলারা। নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বেশ জটিল প্রকৃতির। আমলাতন্ত্র এর জটিলতা নিরসন করে যথাসময়ে রাজনৈতিক নেতৃত্বকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, পঞ্চম যে কার্যাবলী সেটি হলো বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কাজে অংশগ্রহণ আমলাতন্ত্রের অন্যতম কাজ। অনেক রাষ্ট্রে বিচার বিভাগীয় ও আইন ভঙ্গজনিত বিচার সাধারণ আদালতে হয় না। আমলাতন্ত্র বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব বিচার করে থাকে এবং দ্রুত জনগণের সমস্যার প্রতিকার করে থাকে। এ প্রসঙ্গে এলমন্ড ও পাওয়েল বলেন, আধুনিক রাষ্ট্রে সাধারণ আদালতের বিচার ক্ষমতার বাইরে অনেক বিষয় আছে। আমলাতন্ত্রের সদস্যরা সে বিচার কাজগুলো সমাধান করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ যে কার্যাবলী সেটি হলো তথ্য প্রদান। আমলাতন্ত্রই হলো রাষ্ট্রের যাবতীয় তথ্যের রক্ষণাগার ও সরবরাহকারী। সাংবাদিক, বিভিন্ন স্বার্থগোষ্ঠী, রাজনৈতিক দল ও জনসাধারণ সরকারের বিভিন্ন নীতি কর্মসূচি তথ্যাদি পাওয়ার ক্ষেত্রে আমলাতন্ত্রের উপর নির্ভর করে। আইনসভায় উত্থাপিত মন্ত্রীদের সব প্রশ্নের উত্তর আমলারাই তৈরি করে দেন। দেশের উন্নয়ন ও প্রগতি
চাহিদা ও সরবরাহ ইত্যাদি সব বিষয়ে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ও দেন দরবার আমলাতন্ত্রের কাজ। স্বার্থগোষ্ঠী সপ্তম যে কার্যাবলী সেটি হলো স্বার্থগোষ্ঠীর নিয়ন্ত্রণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বার্থগোষ্ঠী প্রতিনিয়ত তাদের দাবি দাওয়া সরকারের কাছে জানায়। সরকার আমলাদের মাধ্যমে আলাপ আলোচনা, দর কষাকষি প্রভৃতির মাধ্যমে স্বার্থগোষ্ঠীর দাবি দাওয়া পূরণ করে থাকেন। এজন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়নের মাধ্যমে স্বার্থগোষ্ঠীর চাহিদা পূরণ করে। অষ্টম যে কার্যাবলী সেটি হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা এবং দৈনন্দিন প্রশাসন পরিচালনা। দেশের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে আমলাতন্ত্র কঠোরভাবে আইন প্রয়োগ করে। সব বিভাগ ও দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আমলাতন্ত্র একমুখী ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা গড়ে তোলে। নবম যে কার্যাবলী সেটি হলো সামাজিক কাজ। আমলাতন্ত্র মেধা ও দক্ষতার মাধ্যমে কাজ করে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে। এর মধ্যে রয়েছে শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দরিদ্রদের সাহায্য, দুস্থদের পুনর্বাসন ইত্যাদি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই হলো আমলাতন্ত্রের অন্যতম কাজ। দশম যে কার্যাবলী সেটি হলো সামাজিক পরিবর্তন। আমলারা সমাজের সবচেয়ে সংগঠিত, শিক্ষিত ও পেশাদার শ্রেণী। সমাজের সংস্কৃতি, রীতিনীতি, কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমলাতন্ত্র সামাজিক পরিবর্তনে কাজ করে থাকে। একাদশ যে কার্যাবলী সেটি হলো পররাষ্ট্রনীতি বাস্তবায়ন। বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার অনেকটা আমলা নির্ভর। রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে আমলারা বিশেষ ভূমিকা পালন করে থাকেন। আন্তর্জাতিক চুক্তি, সন্ধি প্রভৃতি বিষয় নিষ্পত্তিতে প্রধান ভূমিকা পালন করে আমলাতন্ত্র। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমলারা সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করে থাকেন। একাদশ যে কার্যাবলী সেটি হলো অর্থনৈতিক কাজ। একটি রাজনৈতিক সরকারের সফলতা নির্ভর করে অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনের উপর। ফলে আর্থিক নীতি নির্ধারণের জন্য সরকার আমলাতন্ত্রের সাহায্য নিয়ে থাকেন। রাষ্ট্রের আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আমলাদের। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে আমলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে কার্যাবলী সেটি হলো আধুনিকীকরণ। আমলাতন্ত্র আধুনিক যুগের একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আমলাতন্ত্র আধুনিক একটি পেশাদার সংগঠন হিসেবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করে থাকে। আমলারা হন উচ্চশিক্ষিত, মার্জিত ও প্রতিশ্রুতিশীল। তারা বিভিন্ন দেশের সরকারি কার্যক্রম পর্যালোচনা করে আধুনিক কলাকৌশল ব্যবহার করেন। আধুনিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে অগ্রগামী করে তোলেন। এজন্য তাদের বলা হয় রাষ্ট্রের আধুনিকীকরণীয় এজেন্সি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমলাতন্ত্রের জনবিচ্ছিন্নতা এবং লাল ফিতার দৌরাত্ম্য। প্রথমে আমরা আলোচনা করি যে আমলাতন্ত্রের জনবিচ্ছিন্নতা কি। আমলাতন্ত্র সুনির্দিষ্ট কর্মপন্থা অনুযায়ী কাজ করে। তারা রাজনৈতিক নেতৃত্বের মতো জনসাধারণের সাথে একাত্ম হয়ে কাজ করতে পারে না। আমলারা প্রশাসনের বিভিন্ন পদে আসীন থাকেন এবং জনগণের সাথে সম্পর্ক নিতান্তই প্রশাসনিক। পাশাপাশি তাদের কাজের জন্য রাজনৈতিক নেতৃত্বের কাছে দায়বদ্ধ থাকলেও সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয় না। পাশাপাশি তারা কিছুটা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে চলেন। তাছাড়া তাদের শিক্ষা, নিয়োগ, প্রশিক্ষণ, কর্মক্ষেত্র, কর্মপদ্ধতি প্রভৃতি সাধারণ মানুষ থেকে ভিন্ন। এজন্য তারা জনগণের সেবক না হয়ে কখনো কখনো প্রভু হয়ে যান। আমলাদের চাকরি স্থায়ী। সরকার পরিবর্তন হলেও তাদের পদের কোনো পরিবর্তন হয় না। ঔপনিবেশিক শাসনের ফলে আমলারা ব্যাপক ক্ষমতার চর্চা করেন এবং কর্মপরিধির কারণে তারা নিজেরাও অনেক সময় জনবিচ্ছিন্ন থাকতে পছন্দ করেন। তারা যেহেতু নির্ধারিত ছকে বাঁধা কাজ করে থাকেন,
ফলে বিশেষ জরুরি প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে তাদের সাড়া দিতে দেখা যায় না। ফলে অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। আমলারা বিভিন্ন স্তরে কাজ করেন এবং সেজন্য তাদের নির্দিষ্ট স্তরের লোকের সাথে দেখা হয়। মাঠ পর্যায়ে কাজ করলেও নির্দিষ্ট সংখ্যক লোকের সাথে ছাড়া তেমন যোগাযোগ হয় না। এটাও জনবিচ্ছিন্নতার অন্যতম কারণ। সুতরাং বলা যায় আমলাদের নিয়োগ, কর্মপদ্ধতি, প্রশিক্ষণ, ক্ষমতার চর্চা এবং মানসিকতা তাদের জনবিচ্ছিন্ন করে রাখে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সাথে আমি আলোচনা করব লাল ফিতা দৌরাত্ম্য। আমলাতন্ত্রের অন্য একটি সমস্যা হলো লাল ফিতা। সিদ্ধান্ত গ্রহণে অত্যধিক দোদুল্যমানতা, সময় ক্ষেপণ, ঊর্ধ্বতনের উপর নির্ভরতা ইত্যাদি জটিলতাই হলো লাল ফিতা। লাল ফিতা বা রেড ট্র্যাপিজম কথাটি সপ্তদশ শতকে প্রথম ইংল্যান্ডে ব্যবহৃত হয়। অর্থাৎ সরকারি ফাইলপত্র লাল ফিতার বাঁধনে বেঁধে রাখা হতো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ববর্তী সিদ্ধান্তকে অন্ধভাবে অনুসরণ করা হতো। আমলাতন্ত্র পদসোপান ভিত্তিক সংস্থা হওয়ায় কোনো সিদ্ধান্ত নিতে নিম্নতম থেকে উচ্চতম স্তর পর্যন্ত ফাইল চালাচালি হয় এবং সেগুলো নিষ্পত্তি হতে অনেক সময় ব্যয় হয়। এজন্য আনুষ্ঠানিকতা, নিয়ম নীতি, দীর্ঘসূত্রতা, বিভিন্ন কাজের অজুহাতে অযথা বিলম্ব করাকে লাল ফিতা বলা হয়। কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ম নীতি অনুসরণ করতে গিয়ে সমস্যাটির মানবিক দিকটি উপেক্ষিত থেকে যায়। আমলাতন্ত্র রুটিন মাফিক কাজ করতে অভ্যস্ত। পদসোপানের কারণে ফাইল সহকারী সচিবের কাছ থেকে উপসচিবের কাছে, সেখান থেকে যুগ্ম সচিবের কাছে যায়। যুগ্ম সচিব সবকিছু বিবেচনা করে স্বাক্ষর করলে যায় সচিবের কাছে। সচিব খুঁটিনাটি বুঝে শুনে স্বাক্ষর দিয়ে আবার নামতে নামতে আসে সহকারী সচিবের কাছে। এভাবে সময় ক্ষেপণের ফলে জরুরি প্রয়োজনের সময় সমস্যার সমাধান হয় না। আমলাতন্ত্রে সবই আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিকতার অভাবে সব কাজ লাল ফিতায় বাধা পড়ে। এতে শুধু জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাই নয়, আমলাতন্ত্র তার আস্থা হারায় এবং সরকার জনবিচ্ছিন্ন ও অপ্রিয় হয়ে ওঠে। এটাই হলো আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আমলাতন্ত্রের সীমাবদ্ধতা এবং আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।